দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে নিয়ে জন খাটতে বেরোলো, তখন তাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানা রকম নিত্য কলরবের মতন এই ঝগড়া বিবাদ পাড়া শুদ্ধ লোকের অভ্যেস হয়ে গেছে। তীব্র কণ্ঠস্বর শোনা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বেঁধেছে আবার। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটছে। আজও সেই নিয়মের কোনো রকম অন্যথা হয়নি। সকালে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হই হই পড়ে যায়, তখন তার কারণ কি সেটা জানার জন্য কারোর কোনো রকম কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই ঝগড়া বিবাদ প্রতিবেশীদের থেকে দুই স্বামীকে বেশি স্পর্শ করত সন্দেহ নেই, কিন্তু সেটা তারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করত না। বরঞ্চ যেদিন কোনো শব্দমাত্র থাকে না, সমস্ত থমথম ছমছম করে, সেদিন একটা আসন্ন উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হলো, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জোন খেটে শ্রান্ত দেহে ঘরে ফিরে এলো, তখন দেখল স্তব্ধ গৃহ গম গম করছে। বাইরেও অত্যন্ত গুমোট। দুপুরের দিকে খুব এক পশলা বৃষ্টি হয়েছে। এখনো চারদিকে মেঘ জমে আছে, বাতাসের লেশ মাত্র নেই। বর্ষায় ঘরের চারদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলমগ্ন পাটের ক্ষেত থেকে ভেজা উদ্ভিজের ঘন গন্ধ বাষ্প চতুর্দিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হয়ে দাঁড়িয়ে আছে। গোয়ালের পেছনে ডোবার থেকে ব্যাঙের ডাক এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। দূরে বর্ষার পদ্মা নবমেঘোচ্ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করে চলেছে। শস্যক্ষেত্রের অধিকাংশই ভেঙে লোকালয়ের কাছাকাছি এসে পড়েছে। এমনকি ভাঙনের ধারে দুই চারটে আম কাঁঠাল গাছের শিকড় বেরিয়ে পড়েছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে জলি ধান পেকেছে। বর্ষায় চর ভেসে যাওয়ার আগেই ধান কেটে ফেলার জন্য দেশের দরিদ্র লোক মাত্রেই কেউ বা নিজের খেতে, কেউ বা পাটখাটিতে নিযুক্ত হয়েছে। শুধু কাছারি থেকে পেয়াদা এসে এই দুই ভাইকে জবরদস্তি করে ধরে নিয়ে গেল। কাছারি ঘরে চাল ভেদ করে জায়গায় জায়গায় জল পড়ছিল, তাই সারিয়ে দিতে এবং গোটা কতক ঝাঁপ তৈরি করতে তারা সমস্ত দিন খেটেছে। বাড়ি আসতে পারেনি, কাছারিতেই সামান্য জলপান খেয়েছে। মাঝে মাঝে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। উচিত মতো পাওনা মজুরি পায়নি এবং তার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনতে হয়েছে, সে তাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভেঙে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে, আর বড় যা রাধা মুখটা বড় করে দাওয়ায় বসেছিল। তার 1.5 বছরের ছোট ছেলেটি কাঁদছিল। দুই ভাই যখন ঢুকলো, দেখল উলঙ্গ শিশু উঠোনের এক পাশে চিত হয়ে পড়ে ঘুমিয়ে আছে। ক্ষুধার্ত দুঃখীরাম আর কাল বিলম্ব না করে বলল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর উঁচু করে বলে উঠল, ভাত দে। ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গেছিলি? আমি কি নিজে নিজে রোজগার করে আনবো নাকি? ভাত দে। সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বাক্য, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হয়ে উঠল। ক্রুদ্ধ বাঘের মতো গম্ভীর গর্জনে বলে উঠল,
কি বলবি? বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছু না ভেবে একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল। রাধা তার ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল এবং মৃত্যু হতে মুহূর্ত দেরি হলো না। চন্দরা রক্তভেজা বস্ত্রে কি হলো গো বলে চিৎকার করে উঠল। ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু চড়িয়ে গ্রামে ফিরে এসেছে। পরপারের চরে যারা পাকা ধান কাটতে গিয়েছিল তারা 5-7 জনে এক একটা ছোট নৌকায় এপারে ফিরে পরিশ্রমের পুরস্কার ওই 2-4 আঁটি ধান মাথায় নিয়ে প্রায় সকলেই নিজ নিজ ঘরে এসে পৌঁছেছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি, আজ কিছুটা শোধ করার কথা দিয়েছিল। এতক্ষণে তারা বাড়ি ফিরে এসেছে এই ভেবে নিয়ে চাদরটা কাঁধে ফেলে ছাতা নিয়ে বেরোলেন। কুড়িদের বাড়িতে ঢুকে তার গা ছমছম করে উঠল। দেখলেন ঘরে প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টে অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে। থেমে থেমে দাওয়ার এক কোণ থেকে একটা অস্ফুট কান্নার আওয়াজ, এবং ছেলেটা যত মা মা বলে কেঁদে উঠতে চেষ্টা করছে ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবোধ বালকের মতো কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে উঠোনে নেমে চক্রবর্তীর কাছে আসলো। চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, মাগিরা বুঝি ঝগড়া করে বসে আছে? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনেছি। এতক্ষণ ছিদাম কিং কর্তব্য কিছুই ভেবে উঠতে পারেনি। নানা অসম্ভব গল্প তার মাথায় খেলছিল। আপাতত স্থির করেছিল রাত্রি গভীর হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে চক্রবর্তী এসে উপস্থিত হবে এসে কল্পনাও করেনি। ফস করে কোনো উত্তর জোগালো না, বলে ফেলল, আজ আজ খুব ঝগড়া হয়েছে। চক্রবর্তী দাওয়ার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখলো আর রক্ষা হয় না। হঠাৎ বলে ফেললো, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এই কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবছিল, এই ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাবো? মিথ্যা যে তার থেকেও ভীষণ হতে পারে তা তার ধারণাতে ছিল না। রামলোচনের প্রশ্ন শোনা মাত্র তার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর আসলো এবং তৎক্ষণাৎ সেটাই সে বলে ফেলল। রামলোচন চমকে উঠে বলল, হ্যাঁ বলিস কি? মরেনি তো? দাদা ঠাকুর সে মরে গেছে গো, মরে গেছে। বলে চক্রবর্তীর পা জড়িয়ে ধরল। চক্রবর্তী পালাবার পথ পায় না, বলল, রাম রাম, সন্ধেবেলায় একই বিপদেই পড়লাম। আদালতের সাক্ষ্য দিতে দিতে প্রাণ বেরিয়ে যাবে যে। ছিদাম কিছুতেই তার পা ছাড়ল না, বলল, দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাবার কি উপায় করি? বলে দাও গো, বলে দাও। মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, এর একটাই উপায় আছে। তুই এখনই থানায় ছুটে যা। বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলা ঘরে এসে ভাত চেয়েছিল। ভাত ছিল না বলে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। আমি নিশ্চিতভাবে বলছি, এ কথা বললে ছুরিটা বেঁচে যাবে। ছিদামের গলা শুকিয়ে আসলো। সে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাবো,
কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাবো না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করেছিল তখন এই সমস্ত কথা ভাবেনি। তাড়াতাড়িতে একটা কাজ সে করে ফেলেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করলেন। বললেন, তবে যেমনটা ঘটিয়েছে তাই বলিস, সব দিক রক্ষা করা অসম্ভব। বলে রামলোচন অবিলম্বে প্রস্থান করল এবং দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হলো যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনই হু শব্দে পুলিশ এসে পড়ল। অপরাধী এবং নিরপরাধী সকলেই ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল। ছিদাম ভাবল, যে পথ কেটে ফেলেছি সেই পথেই চলতে হবে। আমি চক্রবর্তীর কাছে নিজ মুখে কথা বলে ফেলেছি, সে কথা গাঁ শুদ্ধ রাষ্ট্র হয়ে গেছে। এখন আবার আর একটা কিছু বেরিয়ে পড়লে কি জানি কি হতে পারে তাতে। কোনো মতে সেই কথাটার সাথে আর 5টা গল্প জুড়ে চন্দরাকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ কাঁধে নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করল। সে তো একেবারে বজ্রাহত হয়ে গেল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, যা বলছি তাই কর, তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে দেব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকিয়ে গেল, মুখ শুকিয়ে গেল। চন্দরার বয়স 17-18 বেশি হবে না। মুখখানি হৃষ্টপুষ্ট, গোলগাল, সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলতে ফিরতে নড়তে চড়তে দেহের কোথাও যেন কিছু বাঁধে না। একখানা নূতন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডোল, অত্যন্ত সহজে সরে এবং তার কোথাও কোনো গ্রন্থি শিথিল হয়নি। পৃথিবীর সকল বিষয়ে তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যেতে আসতে 2 আঙুল দিয়ে ঘোমটা ফাঁক করে উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দিয়ে পথের মধ্যে দর্শনযোগ্য যা কিছু সমস্ত দেখে নেয়। বড় বউ ছিল ঠিক এর উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নেই, অথচ কোনোভাবেই যেন সে অবসর করে উঠতে পারে না। ছোট যা তাকে বেশি কিছু কথা বলতো না, মৃদুস্বরে 2-একটা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে মেগে বুকে ঝোঁকে সারা হতো এবং পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য মিল ছিল। দুঃখীরাম মানুষটা কিছু বৃহদায়তনের, হাড়গুলো খুব চওড়া, টিকলো নাক, 2টি চোখ। এই সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ একে কোনো রকম প্রশ্ন করতেও চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অচল নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি কালো চকচকে পাথরে কে যেন বহু যত্নে গড়ে তুলেছে। লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায়নি। প্রত্যেক অঙ্গ বলের সাথে নৈপুণ্যের সাথে মিশে অত্যন্ত সম্পূর্ণতা লাভ করেছে। নদীর উঁচু পাড় থেকে লাফানো হোক, লগি দিয়ে নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়ে বেছে বেছে কঞ্চি কেটে আনুক, সকল কাজেই তার একটি পরিমিত পরিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে যত্নে আছড়িয়ে কাঁধে এনে ফেলেছে। বেশভূষা সাজসজ্জায় যত্নের ছাপ স্পষ্ট। ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বেশি ভালোবাসত। দুজনে ঝগড়াও হতো, ভাবও হতো, কেউ কাউকে হারাতে পারত না। আর একটি কারণে দুজনের মধ্যে বন্ধন সুদৃঢ় ছিল। ছিদাম মনে করত চন্দরা যেরকম চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাকে যথেষ্ট বিশ্বাস নেই। আর চন্দরা মনে করত আমার স্বামীটি চতুর্দিকেই দৃষ্টি, তাকে কিছু কষাকষি করে না বাঁটলে কোনোদিন হাতছাড়া হয়ে যাবে। এই ঘটনা ঘটার কিছুদিন আগের থেকেই দুজনের মধ্যে ভারী একটা ঝামেলা চলছিল। চন্দরা লক্ষ্য করেছিল ছিদাম কাজের অজুহাতে মাঝে মাঝে দূরে চলে যায়, এমনকি 2-1 দিন কাটিয়েও আসে, অথচ কিছু উপার্জন করে আনে না। লক্ষণ খারাপ দেখে সেও কিছু বাড়াবাড়ি দেখাতে লাগলো।
যখন তখন ঘাটে যেতে আরম্ভ করলো এবং পাড়া ঘুরে এসে কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর সুখ্যাতি করতে লাগলো। ছিদামের দিন রাতের মধ্যে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজে কর্মে কোথাও এক দণ্ড গিয়ে সুস্থির থাকতে পারে না। একদিন বৌদিকে এসে ভারী ভৎসনা করল। সে হাত নেড়ে ঝংকার দিয়ে অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করে বলল, ও মেয়ে ঝড়ের আগে চটে, ওকে আমি সামলাবো। আমি জানি ও কোন দিন কি সর্বনেশ করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে এসে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই যায় ভীষণ ঝগড়া বেঁধে গেল। ছিদাম চোখ পাকিয়ে বলল, এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গেছিস, তোর হাড় গুঁড়িয়ে দেব। তাহলে তো হাড় জুড়ায়। বলে তৎক্ষণাৎ বাইরে যাওয়ার উপক্রম করলো। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে পুড়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কাজ থেকে সন্ধেবেলায় ফিরে এসে দেখে ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা 3টে গ্রাম পেরিয়ে একেবারে তার মামার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। ছিদাম সেখান থেকে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরিয়ে আনলো, কিন্তু এবার হার মানল, আর কোনো জবরদস্তি করল না। কিন্তু বড় অশান্তিতে দিন কাটাতে লাগলো। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি ভালোবাসা উগ্র একটা বেদনার মতো ভীষণ টনটনে হয়ে উঠল। এমনকি এক একবার মনে হতো, এ যদি মরে যায় তবে আমি নিশ্চিন্ত হয়ে একটুখানি শান্তি পাই। এমন সময় ঘরে সেই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী এই খুনের দায় স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল তার দিকে। তার কালো দুটি চোখ কালো আগুনের মতো নীরবে তার স্বামীকে দগ্ধ করতে লাগলো। তার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হয়ে দাঁড়ালো। ছিদাম আশ্বাস দিল, তোমার কোনো ভয় নেই। পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা কিছুই শুনল না, কাঠের মূর্তির মতো বসে রইল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখীরাম নির্ভরশীল। ছিদাম যখন চন্দরার ওপর দোষারোপ করতে বলল, দুঃখী বলল, ওকে ওকে আমি বাঁচিয়ে দেব, তুমি ভেবো না। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল যে, শোন, তুই বলিস বড় যা আমাকে বঁটি দিয়ে মারতে এসেছিল, আমি তাকে দা দিয়ে ঠেকাতে গিয়ে হঠাৎ কেমন করে লেগে গিয়েছে। এ সমস্তই রামলোচনের রচিত। পুলিশ এসে তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড় যাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছে। সকল সাক্ষীর দ্বারাই সেই রকম প্রমাণ হলো। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দরা বলল, হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছো? আমি তাকে দেখতে পারতাম না। কোনো ঝগড়া হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করেছিল? না। এই রকম উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে উঠল। দারোগা ধমকে তাকে থামিয়ে দিল। অবশেষে তাকে বিধিমতে জেরা করে বারবার সেই একই উত্তর পেল। বড় বউয়ের দিক থেকে কোনো রকম আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করল না। এমন একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাটের দিকে ঝুঁকেছে, কিছুতেই তাকে টেনে রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নব যৌবন নিয়ে ফাঁসি কাটকে বরণ করলাম। আমার এই জন্মের শেষ বন্ধন তার সাথে মেনে নিলাম। বন্দিনী হয়ে চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়ে, রথতলা দিয়ে, হাটের মধ্যে দিয়ে, ঘাটের প্রান্ত দিয়ে, মজুমদারদের বাড়ির সামনে দিয়ে, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশ দিয়ে, সমস্ত পরিচিত লোকের চরের ওপর দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো গৃহ ছেড়ে চলে গেল। একপাল ছেলে পেছন পেছন চলল এবং গ্রামের মেয়েরা তার সই স্যাঙাতরা কেউ ঘোমটার ফাঁক দিয়ে, কেউ দরজার পেছন থেকে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশ চালিত চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে কাঁটা হয়ে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল
এবং খুনের সময় বড় বউ যে তার ওপর কোনরূপ অত্যাচার করেছিল তা প্রমাণ হলো না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসেই একেবারে কেঁদে হাত জোর করে বলল, দোহাই হুজুর, দোহাই, আমার স্ত্রীর কোনো দোষ নেই, কোনো দোষ নেই। হাকিম ধমক দিয়ে তার উচ্ছ্বাস নিবারণ করে তাকে প্রশ্ন করতে লাগলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করল। হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন বলল, খুনের কিছু পরেই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। সাক্ষী ছিদাম আমার কাছে সমস্ত স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলেছিল। বউকে কি করে উদ্ধার করব, আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে বলল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত পায়নি বলে রাগের মাথায় স্ত্রীকে মেরে ফেলেছে, তাহলে তাহলে কি সে রক্ষা পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা কথা বলিস না, এত বড় মহাপাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করবার জন্য অনেকগুলো গল্প বানিয়ে তুলেছিল, কিন্তু যখন দেখলো চন্দরা নিজে বেঁকে বসেছে তখন ভাবল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায় পড়ব? যেটুকু জানি সেটুকু বলা ভালো। এই মনে করে রামলোচন যা জানে তাই বলল, বরঞ্চ তার চেয়েও কিছু বেশি বলতে ছাড়ল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির। চন্দরা জজের কাছে বলল, ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার করে বলবো? তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না গো সাহেব, তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্যই হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করলো, চন্দরা মুখ ফেরালো। জজ বললেন, সাক্ষীর দিকে তাকিয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দু হাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, ভারী ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করা হলো, ছিদাম বলল, আমি খুন করেছি, আমি 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 খুন করেছি। কেন? ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মূর্ছিত হয়ে পড়ল। মূর্ছা ভঙ্গের পর উত্তর দিল, সাহেব, আমি খুন করেছি। কেন? আমি ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন ঘরে স্ত্রীলোককে ফাঁসির অপমান থেকে বাঁচাবার জন্য এরা দুই ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশ থেকে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলে আসছে। তার কথা তিলমাত্র নড়চড় হয়নি। দুজন উকিল তাকে প্রাণদণ্ড থেকে রক্ষা করবার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু অবশেষে তার কাছে পরাস্ত হয়েছে। যেদিন একরত্তি বয়সে একটু কালো কোলো ছোটখাটো মেয়ে তার গুলগাল মুখটি নিয়ে খেলার পুতুল ছেড়ে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে আসলো, সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজকের দিনের কথা কে কল্পনা করেছিল? তার বাপ মরবার সময় এই বলে নিশ্চিন্ত হয়েছিল যে যা হোক আমার মেয়েটির একটি সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির আগে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করল, কাউকে দেখতে ইচ্ছা করছে? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি ডেকে আনবো? মরণ?